উচ্চ মাধ্যমিক দর্শনের তৃতীয় অধ্যায়টির নাম বচনের বিরোধিতা বা বিরূপতা। এই চ্যাপ্টারটি শুরু করার আগে প্রথমেই আমরা জেনে নেব এই অধ্যায়ের নির্ধারিত মার্কস কত। এই অধ্যায়ের নির্ধারিত মার্কস রয়েছে 4। এই 4 মার্কসের মধ্যে এখান থেকে এমসিকিউ কোশ্চেন হবে 1 মার্কের 2টি, আর এসএকিউ কোশ্চেন হবে 1 মার্কের 2টি। তাহলে এই 2 মার্ক এবং 2 মার্ক মিলে টোটাল হলো 4 মার্ক। এরপরে আমরা জানব এই অধ্যায়ের মধ্যে আলোচ্য বিষয় কি রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা কি কি শিখব। এই অধ্যায়ের আলোচ্য বিষয়ের যে বিষয়গুলি অন্তর্ভুক্ত সেগুলো আমি বলছি। প্রথম আলোচ্য বিষয় বচনের বিরোধিতার ধারণা। দ্বিতীয় আলোচ্য বিষয় বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্র। তৃতীয় আলোচ্য বিষয় বচনের বিরোধানুমান। আর চতুর্থ আলোচ্য বিষয় হলো বিভিন্ন প্রকার বিরোধিতার সূত্রাবলী, অর্থাৎ যার সাহায্যে আমরা বচনের বিরোধিতার বা যে বচনগুলির মধ্যে বচনের বিরোধিতা রয়েছে তার একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বতা থেকে অন্য বচনের সত্যতা বা মিথ্যাত্বতা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই জানব এই বচনের বিরোধিতা কি। এই বচনের বিরোধিতা এর মধ্যে আমাদের সবারই পরিচয় রয়েছে বচনের সঙ্গে। আমরা জানি বচন কি, বচনের কয় প্রকার, কি কি। বচন কয় প্রকার? 4 প্রকার। যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল 4 প্রকার বচনের উল্লেখ করেছিলেন। সেগুলো কি কি? এ, ই, আই, আর একটা হলো ও বচন। অর্থাৎ বচন হলো টোটাল 4টি। আর আমরা আজকে এর সঙ্গে যে বিষয়টিকে নতুন শিখব সেটি হলো বিরোধিতার ধারণা। এই বিরোধিতা সাধারণভাবে আমরা কি বুঝি? বিরোধিতা মানে একজনের সঙ্গে অন্যজনের শত্রুতা। এখানে কিন্তু সেই অর্থে বিরোধিতা শব্দটিকে ব্যবহার করা হয়নি। এখানে বিরোধিতা কথার অর্থ হলো সম্পর্ক, অর্থাৎ একটি বচনের সঙ্গে অন্য বচনের সম্পর্ক কীরূপ সেটাই দেখানো হয়েছে বচনের বিরোধিতার অধ্যায়ে। এবার আমরা জানব যে এই যে বিরোধিতার সম্পর্ক, এই সম্পর্ক কী ধরনের হয় সেটা আমি জানার জন্য আমি এখানে একটি ছককে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমরা এই ছকটি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি অ্যান্সার করতে পারবে। প্রায় 80% কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব এই ছকের সাহায্যেই। আর আরেকটা ছক দেব যেটা জানলে এই অধ্যায় থেকে টোটালি 100% কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব। এবার আমরা দেখে নেব ছকটির মধ্যে কি লেখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টি বচন আমরা পূর্বে শিখেছিলাম সেই 4টি বচন রয়েছে। এ, ই, আর একটা হচ্ছে আই, আর একটি হলো ও। আজকে নতুন কি পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি এ আর ই বচনের মধ্যে পরিমাণ রয়েছে একই, এবং এই বচন দুটির নাম হলো সার্বিক বচন। দুটোই সার্বিক বচন বলে এদের পরিমাণ একই। তবে এর সঙ্গে সঙ্গে এটুকু জেনে নেব যে এই দুটো বচনের পরিমাণ একই হলেও এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? সেটি হলো গুণের পার্থক্য। এ বচন সদর্থক বচন, ই বচন নন্নর্থক বচন। তাই এ আর ই বচনের মধ্যে পার্থক্য রয়েছে গুণের। ঠিক একই রকমভাবে আমি যদি নিচের বচন দুটো দেখি, আই আর ও, এই দুটো বচনের মধ্যেও মিল রয়েছে। কি মিল? না, দুটো বচনই হলো বিশেষ বচন। তাই বলতে পারি এই দুটো বচনের পরিমাণ একই। এবার আমরা জানব বচন দুটোর মধ্যে পার্থক্য কীরূপ রয়েছে। বচন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে গুণের। কেন? না, আই বচন হলো সদর্থক বচন আর ও বচন হলো নন্নার্থক বচন। আমরা এর ভিত্তিতে বলতে পারি আই আর ও এই দুটি বচনের মধ্যে রয়েছে গুণের পার্থক্য। এবার আমরা এর অর্থাৎ এই ছকটির বাঁ দিকটা দেখে নিই। বাঁ দিকে কী কী বচন রয়েছে? এ আর আই। এই দুটো বচনের কি এক? দুটো বচনের গুণ এক। এ বচন সদার্থক, আই বচনও সদার্থক।
তাহলে দুটো বচনের গুণ এক। কিসের পার্থক্য রয়েছে? পরিমাণের পার্থক্য রয়েছে। এ বচন সার্বিক, আই বচন হলো বিশেষ, পরিমাণের পার্থক্য। এবার আমরা ছকের ডান দিকটা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই এবং ও এই দুটো বচনের গুণ এক। গুণ এক হলেও এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য সেটি? সেটি হলো যে এদের পরিমাণের পার্থক্য। ই বচন সার্বিক, কিন্তু ও বচন কিন্তু বিশেষ। তাহলে আমরা কি কি শিখলাম আরেকবার একটু আমরা জেনে নিই। এখানে আমরা দেখতে পেলাম যে এ আর ই এই দুটি বচনের মধ্যে পার্থক্য রয়েছে গুণের। আই আর ও এই দুটো বচনের মধ্যেও পার্থক্য রয়েছে গুণের। এ আই এই দুটো বচনের মধ্যে পার্থক্য রয়েছে পরিমাণের। আর আই ও এই দুটি বচনের মধ্যে পার্থক্য রয়েছে পরিমাণের। আর এই কর্নারে যে বচনগুলো আমি দেখতে পাচ্ছি আই আর ই এই দুটো বচনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিসের? গুণ ও পরিমাণ উভয়ের। গুণ ও পরিমাণ কেন উভয়? ই বচন আমি দেখতে পাচ্ছি নন্নার্থক, আর আই বচন হলো সদার্থক। গুণের পার্থক্য। পরিমাণের পার্থক্য, এটি সার্বিক বচন আর আইটা বিশেষ বচন, তাহলে পরিমাণেরও পার্থক্য রয়েছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এ আর ও এই দুটো বচনের মধ্যে গুণ পরিমাণ উভয়ের পার্থক্য রয়েছে। এ সদার্থক বচন ও নন্নার্থক বচন, আর এদের মধ্যে পার্থক্য রয়েছে গুণ ও পরিমাণ উভয়ের। কীরকম না, এ বচন হলো সদার্থক, ও বচন নন্নর্থক বচন, আর এ বচন সার্বিক বচন, ও বচন হলো বিশেষ বচন। তাহলে এ এবং ও এই দুটো বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য রয়েছে। এবার আমরা জানলাম চারটি বচন। এবার আমরা দেখে নেব যে এই বচনগুলোর মধ্যে সম্পর্ক দেখাতে গেলে আমাদের কোন কোন দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে বা কোন কোন শর্ত মেনে চলতে হবে। আমরা জানি সম্পর্ক কেবলমাত্র তাদের মধ্যেই নির্ণয় করা যায় যারা একই জাতীয় ব্যক্তি বা বস্তু বা কিছু হয়। একই জাতীয় ব্যক্তি বস্তু, যেমন আমি বলতে পারি যে দুটি বিড়াল, তিনটি বিড়াল ইকুয়াল টু পাঁচটি বিড়াল। আমরা কিন্তু কখনোই বলবো না দুটি বিড়াল পাঁচটি গরু সমান সমান কটা বিড়াল। ঠিক তেমনিভাবে বচনের ক্ষেত্রে এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো কি কি ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নিই। যদি আমি বচন দুটোর মধ্যে সম্পর্ক দেখাতে চাই তাহলে বচন দুটির অবশ্যই এরূপ উদ্দেশ্য সেম হতে হবে। আবার সেকেন্ড হচ্ছে বচন দুটির বিধেয়, এই বিধেয়টাও একই হতে হবে। অর্থাৎ এই উদ্দেশ্য এবং বিধেয় যদি সেম হয় তবেই কিন্তু বলবো ওই বচন দুটির মধ্যে সম্পর্ক আছে। তাহলে কি শিখলাম? বচন দুটির উদ্দেশ্য আর বিধেয় সেম হতে পারে। এটাই আমরা বলবো বিরোধিতার প্রথম শর্ত। যাদের মধ্যে বিরোধিতার সম্পর্ক আমরা নির্ণয় করব তাদের উদ্দেশ্য এবং বিধেয় একই হতে হবে। দ্বিতীয় কি জানব? যে বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে তাদের মধ্যে কোনো না কোনো পার্থক্য থাকবে। যেমন এখানে আই আর ও কিসের পার্থক্য রয়েছে? এখানে রয়েছে গুণের পার্থক্য। আই সদার্থক ও নন্নার্থক, তাহলে এদের মধ্যে রয়েছে হলো গুণের পার্থক্য। এরূপ গুণের পার্থক্য থাকতে পারে আই আর ওর মধ্যে। আবার এ আর ইর মধ্যে গুণের পার্থক্য থাকতে পারে। আবার এরকম হতে পারে যে বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। তাহলে সেকেন্ড শর্ত কি শিখছি আর একবার আমরা দেখে নিই। হয় বচন দুটোর মধ্যে গুণের পার্থক্য থাকবে, এদিকেও গুণের, আবার পরিমাণের পার্থক্য থাকতে পারে, যেমন এ আই পরিমাণের পার্থক্য, ইও পরিমাণের পার্থক্য। আবার গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্যও থাকতে পারে। তাহলে কি কি হতে হবে? প্রথম হচ্ছে উদ্দেশ্যটা সেম হতে হবে। দ্বিতীয়, গুণের পার্থক্য থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। তাহলেই বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে। আমরা এখানে লিখেছি শর্ত দিয়ে। বচনের বিরোধিতার শর্ত কি?
বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক হতে হবে, আর বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। এবার এর সাহায্যে আমরা এর সংজ্ঞা নির্ণয় করতে পারি। কি, এখানে দেখো আমি সেই সংজ্ঞাটি নির্ণয় করার চেষ্টা করেছি এই শর্ত দুটো দিয়েই। যদি একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্যই থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বচনের বিরোধিতা। আমি উপরের বচনটি একবার দেখিনি, উদ্দেশ্য আর বিধেয় কী রয়েছে, সেম। তাই বলবো যে একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে বচনের বিরোধিতা। উপরের বচন দুটির মধ্যে কিসের পার্থক্য রয়েছে, আই আর ও, এই বচন দুটির মধ্যে রয়েছে গুণের পার্থক্য। এরপরে আমরা জানব এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন রয়েছে এখানে, ফার্স্ট প্রশ্ন, বচনের বিরোধিতার দুটি শর্ত উল্লেখ করো। বচনের বিরোধিতার শর্ত কি আমরা শিখেছি, বচনের বিরোধিতার শর্ত বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক ও অভিন্ন হবে, বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে, যে প্রশ্নটি এসেছিল 2011 সালে। আরেকটা প্রশ্ন কি হতে পারে, বচনের বিরোধিতা কাকে বলে, লিখেছি একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে বচনের বিরোধিতা। এটা এসেছিল 2019 সালে। ঠিক আছে, আমরা এগুলো জানলাম। যদি তোমাদের সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি আবার এটা বোঝানোর চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যাতে এগুলোকে ভালো করে বুঝতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।